হ্যালো ফ্রেন্ডস, এগিয়ে চলো 2.0 তে সকলকেই স্বাগতরা। আজ আমরা নিয়ে চলে এসেছি টার্গেট আরআরবি গ্রুপ ডির পার্ট 4 নিয়ে। তো এই পার্টে আমরা আলোচনা করব জেনারেল সায়েন্সের কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন এবং তার সাথে সাথে ভিডিও শেষে আলোচনা করব ফিজিক্সের উপর থেকে কয়েকটি ম্যাথ প্রবলেম। তো এর আগে কিন্তু আমরা অলরেডি 3টে ভিডিও বানিয়ে দিয়েছি, যেখানে ফার্স্ট ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম জেনারেল সায়েন্সের কোশ্চেন এবং ম্যাথ প্রবলেম নিয়ে ফিজিক্সের উপর থেকে, এবং সেকেন্ড ভিডিওতে আলোচনা করেছিলাম ম্যাথের উপর থেকে কিছু কোশ্চেন, এবং থার্ড ভিডিওতে আলোচনা করেছিলাম জিআই অর্থাৎ রিজনিংয়ের উপর থেকে কিছু কোশ্চেন। যারা দেখেননি অবশ্যই দেখে নেবেন, লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আর আমরা কিন্তু প্রত্যেকটি কোশ্চেন ডিটেলস আলোচনা করব, এমনভাবে আলোচনা করব যেন ওই কোশ্চেন রিলেটেড সমস্ত কোশ্চেনের অ্যান্সার আমরা দিতে পারি। তো বন্ধুরা, আর কোনো টাইম ওয়েস্ট করবো না, চলুন শুরু করা যাক। শুরু করার পূর্বে সকলের কাছে ছোট্ট একটাই রিকোয়েস্ট, যারা আমাদের চ্যানেলে নতুন এসেছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন পরবর্তী ভিডিওর আপডেট সঠিক সময় পাওয়ার জন্য। তো চলুন দেখা যাক প্রথম কোশ্চেন কি বলছে। প্রথম কোশ্চেন কি বলছে, বায়ু গহ্বর সহ দীর্ঘ হাড় এবং বায়ুথলি সহ ফুসফুস কোন শ্রেণীর বৈশিষ্ট্য? তো এখানে কিন্তু সঠিক অ্যান্সার হয়ে যাবে 4 নম্বর অপশন এভিস। এই এভিস শ্রেণীর অন্তর্ভুক্ত কিন্তু পাখি উড়ন্ত মেরুদণ্ডী প্রাণী। তো এই এভিসের কয়েকটি বৈশিষ্ট্য আমরা দেখে নেব। এদের দেহ পালক দ্বারা আবৃত হয়, অগ্রপথ কিন্তু এদের ডানায় রূপান্তরিত, আর চোয়ালে চঞ্চুতে রূপান্তরিত চোয়াল, বক্ষে উড্ডয়ন পেশি থাকে, চোয়ালে কোনো রকম দাঁত থাকে না, আর স্টারনাম কিন্তু কিল অস্থিতে রূপান্তরিত। আর এদের যে শ্বাস প্রশ্বাস শুধুমাত্র ফুসফুসের দ্বারাই সংঘটিত করতে পারে এরা। আর এই ফুসফুস কিন্তু স্পঞ্জি স্থিতিস্থাপক এবং বড় বায়ুথলির সাথে যুক্ত থাকে। এদের হাড় কিন্তু বায়বীয় হয় এবং এই হাড়ের ওজন কমানোর জন্য বায়ু গহ্বর কিন্তু এরা ধারণ করে। উষ্ণ রক্তের প্রাণী হয় এই এভিসরা। উদাহরণ কি কি? কভাস অর্থাৎ কাক, নিউফ্রন অর্থাৎ শকুন, প্যাভোক্রিস্টাটাস অর্থাৎ ময়ূর, কোলম্বালিভিয়া অর্থাৎ পায়রা। তো এখানে সঠিক অ্যান্সার কি হয়ে যাচ্ছে? 4 নম্বর অপশন এভিস। পরবর্তী কোশ্চেন দেখে নেব। নিম্নলিখিতগুলির মধ্যে কোনটিকে মুক্তার ছাই বলা হয় অর্থাৎ পালস অ্যাশ? তো এখানে সঠিক অ্যান্সার হচ্ছে 3 নম্বর K2CO3 অর্থাৎ পটাশিয়াম কার্বনেট। এটা একটা অজৈব যৌগ যেটা সাদা লবণ এবং জলে দ্রবীত হয়। প্রধানত কাঁচ বা সাবান উৎপাদনে এই K2CO3 অর্থাৎ পটাশিয়াম কার্বনেট কিন্তু ব্যবহার করা হয়। আর এখানে আমরা পাশে একটা ছক দেখতে পাচ্ছি, যেখানে পরিষ্কারভাবে দেখতে পাচ্ছি K2CO3 অর্থাৎ পটাশিয়াম কার্বনেটকে কিন্তু বলা হচ্ছে মুক্তার ছাই। এর সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি সোডিয়াম কার্বনেট Na2CO3 ওয়াশিং সোডা বলা হচ্ছে, বেকিং সোডা বলা হচ্ছে সোডিয়াম বাইকার্বনেট NaHCO3, লাইমস্টোন বলা হচ্ছে ক্যালসিয়াম কার্বনেটকে CaCO3। তো এখানে সঠিক অ্যান্সার কোনটা হয়ে যাচ্ছে? K2CO3 অর্থাৎ পটাশিয়াম কার্বনেট। পরবর্তী কোশ্চেনে চলে যাব। হুকের তত্ত্বটি নিচের কোনটির সাথে সম্পর্কিত? তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে 2 নম্বর অপশন স্থিতিস্থাপকতা। তো ফার্স্টে আমরা স্থিতিস্থাপকতা ব্যাপারটা কি সেটা দেখে নেব, তারপর হুকের সূত্র সম্পর্কে কিছু তথ্য দেখে নেব। স্থিতিস্থাপকতা, মনে করুন একটা স্পঞ্জের বল, তার উপর চাপ প্রয়োগ করলে কি হবে? তার আয়তন বা আকৃতির সংকোচন ঘটবে অর্থাৎ বিকৃতি ঘটবে। তো পূর্বের অবস্থায় ফিরিয়ে আনার জন্য অর্থাৎ বিকৃতিকে হ্রাস করার জন্য কি করতে হবে? তার কারণকে অপসারিত করতে হবে। অর্থাৎ কারণ কি? চাপ প্রয়োগ করছি বলেই কিন্তু এই বিকৃতি ঘটছে, অর্থাৎ আয়তন বা আকৃতির সংকোচন ঘটছে। তো কারণকে হ্রাস করলেই কিন্তু এটা পূর্বের অবস্থায় ফিরে আসবে, অর্থাৎ চাপ যদি আমরা তুলে নিই এটা পূর্বের অবস্থায় ফিরে আসবে। তো এই বিকৃতি ঘটানোর কারণকে অপসারিত করলে বিকৃতিযুক্ত বস্তুর প্রকৃত আকার বা আকৃতি ফিরে আসার যে ক্ষমতা, সেটাই কিন্তু এই স্থিতিস্থাপকতা। তো রবার্ট হুক 1676 সালে কিন্তু এই স্থিতিস্থাপকতার একটা সূত্র দেন, এবং পরে টমাস ইয়ং কিন্তু এই সূত্রটার একটা রূপ প্রকাশ করেন। কি? স্থিতিস্থাপক সীমার মধ্যে পীড়ন বিকৃতির সমানুপাতিক। এটাই কিন্তু হুকের সূত্র বলা হচ্ছে। পীড়নকে যদি আমরা পি ধরি আর বিকৃতিকে যদি আমরা বি ধরি, তাহলে
পীড়ন সমানুপাতিক কিন্তু বি হবে। তো এখন এটাকে আমরা লিখতে পারি পি বাই বি, মানে পীড়ন বাই বিকৃতি ইকুয়াল টু একটা ধ্রুবককে আমরা কে ধরলাম, তো এই ধ্রুবককেই কিন্তু বলা হচ্ছে স্থিতিস্থাপক গুণাঙ্ক। তো এই স্থিতিস্থাপক গুণাঙ্ক বলা হচ্ছে কাকে? পীড়ন বাই বিকৃতি, অর্থাৎ পীড়ন আর বিকৃতির যে অনুপাত সেটাই কিন্তু স্থিতিস্থাপক গুণাঙ্ক। আর এই বিকৃতি অর্থাৎ বি এর কোনো একক নেই, সেই কারণেই কিন্তু পীড়নের যে একক সেটাই কিন্তু স্থিতিস্থাপক গুণাঙ্কের একক হয়ে যাবে। বিকৃতির কোনো একক নেই, এই কারণেই পীড়নের একক হচ্ছে স্থিতিস্থাপক গুণাঙ্কের একক। তো পীড়নের একক বা স্থিতিস্থাপক গুণাঙ্কের একক কি? সিজিএস পদ্ধতিতে হচ্ছে ডাইন পার সেমি স্কোয়ার, আর এসআই পদ্ধতিতে হচ্ছে নিউটন পার মিটার স্কোয়ার। এটা হচ্ছে সিজিএস পদ্ধতিতে একক আর এটা এসআই পদ্ধতিতে একক। কিসের? স্থিতিস্থাপক গুণাঙ্ক বা পীড়নের একক। মাত্রা কি স্থিতিস্থাপক গুণাঙ্কের বা পীড়নের? মাত্রা কি? এম এল ইনভার্স টি টু দি পাওয়ার -2 এম এল ইনভার্স টি টু দি পাওয়ার -2। তো আমরা এখানে কি দেখলাম? হুকের তত্ত্বটি নিচের কোনটির সাথে সম্পর্কিত? সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে 2 নম্বর অপশন, স্থিতিস্থাপকতা। তার সাথে আমরা কয়েকটি তথ্য দেখে নিলাম। পরের কোশ্চেনে আমরা চলে যাব। কি বলছে? কোন ধরনের ওষুধ হজমের চিকিৎসায় ব্যবহার করা হয়? তো এই কোশ্চেনটা কিন্তু আমরা আগের এমসিকিউতে দেখেছি, তার মানে এটা কিন্তু আমাদের ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে। এখানে সঠিক অ্যান্সার কি হবে? 3 নম্বর অপশন, অম্লনাশক বা অ্যান্টাসিড। এটা কিন্তু বদ হজম বা হজমের জন্য কাজ করে। তো এই অম্লনাশক বা অ্যান্টাসিড এটা কিন্তু পাকস্থলীর পিএইচের মাত্রাকে বৃদ্ধি করে দেয়, ফলে কি হয়? অ্যাসিডটা নিয়ন্ত্রণে চলে আসে। আর এই অ্যান্টাসিড এমন একটা পদার্থ যেটা গ্যাস্ট্রিক অ্যাসিডের যে প্রভাব সেটাকে প্রতিরোধ করে, এবং গ্যাস্ট্রিক অ্যাসিডের কারণে যে অস্বস্তি হয় সেটাও কিন্তু দূর করে এই অম্লনাশক বা অ্যান্টাসিড। এর উদাহরণ কি কি? সোডিয়াম বাইকার্বনেট, ক্যালসিয়াম কার্বনেট আর অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড। তো এখানে সঠিক অ্যান্সার কোনটা হয়ে যাচ্ছে? কোন ধরনের ওষুধ হজমের চিকিৎসার জন্য ব্যবহার করা হয়? অম্লনাশক, 3 নম্বর অপশন, বা অ্যান্টাসিড। পরবর্তী কোশ্চেন দেখে নেব। অতিরিক্ত মাত্রায় CO2 এর সংস্পর্শে এলে চুনের জল আবার বর্ণহীন হয়ে যায় কোন যৌগের কারণে? তো এখানে সঠিক অ্যান্সার হবে 1 নম্বর অপশন, ক্যালসিয়াম কার্বনেট। আমরা কয়েকটা তথ্য দেখব। তো তার আগে আমরা জেনে নিই মানে কি কারণে এটা বর্ণহীন হয়। তো তার আগে আমরা দেখে নেব চুনের জল এর সংকেতটা কি। চুনের জল, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড জলে যদি অল্প পরিমাণে দ্রবীভূত হয় তবে সেই দ্রবণকে কিন্তু বলা হয় চুনের জল। চুনের জল ক্যালসিয়াম হাইড্রোক্সাইড অর্থাৎ CaOH তার হোল 2, এটাকেই কিন্তু বলা হচ্ছে চুনের জল। আর এই ক্যালসিয়াম হাইড্রোক্সাইড যুক্ত জলীয় দ্রবণ এটাকে যদি কার্বন ডাইঅক্সাইড যুক্ত গ্যাসের মধ্য দিয়ে চালনা করা হয় তবে কিন্তু ক্যালসিয়াম কার্বনেট উৎপন্ন হয়। এই ক্যালসিয়াম কার্বনেট উৎপন্ন হয় যার রং কি? দুধের মতো সাদা। তো আমরা একবার সমীকরণটা দেখে নিই। Ca+OH তার হোল 2 প্লাস CO2, এখান থেকে উৎপন্ন হবে কি? ক্যালসিয়াম কার্বনেট CaCO3, যার রং কি? দুধের মতো সাদা। তো এই ক্যালসিয়াম কার্বনেটকে যদি আবার অতিরিক্ত পরিমাণ CO2 এর মধ্য দিয়ে চালনা করা হয় সেক্ষেত্রে কিন্তু এই সাদা রংটা মানে দুধের মতো যে সাদা রং সেটা থাকে না, মানে বর্ণহীন হয়ে যায় এবং এটা কিন্তু জলে দ্রবীভূত হয়। কি উৎপন্ন হয়? ক্যালসিয়াম বাইকার্বনেট। তো আমরা তার সমীকরণটা দেখে নিই। CaCO3 এটাকে পুনরায় চালনা করা হচ্ছে CO2 এর মধ্যে, মানে অতিরিক্ত CO2 উৎপন্ন হচ্ছে কি? CaHCO3 তার হোল 2, এটা কিন্তু গ্যাসীয় হয়। CaHCO3 তার হোল 2 ক্যালসিয়াম বাইকার্বনেট, তো এটা কিন্তু বর্ণহীন। তো এখানে সঠিক অ্যান্সার কি হয়ে যাচ্ছে? কোন যৌগের কারণে এটা হয়? ক্যালসিয়াম কার্বনেট, 1 নম্বর অপশন। পরবর্তী কোশ্চেন দেখে নেব কি বলছে। যক্ষ্মা টিকাকরণের জন্য BCG ভ্যাকসিন কে আবিষ্কার করেছিলেন? তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে 3 নম্বর অপশন,
আলবার্ট ক্যালমেট ও ক্যামিল গুয়েরিন। আলবার্ট ক্যালমেট ও এবং ক্যামিল গুয়েরিন। তো যক্ষা, মাইকোব্যাকটেরিয়াম যক্ষা নামক ব্যাকটেরিয়া থেকে সৃষ্টি হয় এটা। এর লক্ষণ কি কি? রক্তমাখা কাশি, জ্বর, ক্ষুধা হ্রাস অর্থাৎ খেতে ইচ্ছা করে না, মানে খাওয়ার ভাবটা চলে যায়, ঘাম হয় প্রচুর পরিমাণে, শরীর খুবই ক্লান্ত বা দুর্বল হয়ে পড়ে, ওজন কিন্তু মারাত্মকভাবে হ্রাস পায়, বুকে ব্যথা হয়, শ্বাসকষ্ট হয় কিন্তু এই যক্ষার কারণে, মানে এর লক্ষণ। আর এই যক্ষা কিন্তু একটা সংক্রামক রোগ, কোথায় কোথায় ছড়িয়ে পড়ে? বৃক্ক, মেরুদণ্ড। এছাড়া যদি যক্ষায় কেউ গুরুতরভাবে আক্রান্ত হয় তবে কিন্তু মস্তিষ্কেও ছড়ায় এই যক্ষা। তো এর সংক্রমণ থেকে রক্ষা পাওয়ার জন্য কিন্তু এই BCG ভ্যাকসিন দেওয়া হয়, ব্যাসিলাস ক্যালমেট গুয়েরিন। ব্যাসিলাস ক্যালমেট গুয়েরিন অর্থাৎ BCG। এটা কিন্তু 1921 সালে আবিষ্কার করেছিলেন আলবার্ট ক্যালমেট এবং ক্যামিল গুয়েরিন। তো এখানে সঠিক অ্যান্সার 3 নম্বর অপশান। পরবর্তী কোশ্চেন দেখে নেব। কি বলছে? খোলা অবস্থায় রাখলে সাধারণত রূপার গায়ে পড়া মরীচিকার রং কেমন হয়? তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে 2 নম্বর অপশন, কালো হয়। আর এই যে রূপার গায়ে যে মরিচা পড়ে কালো রঙের, এটা কিন্তু একটা অপক্ষয়ের উদাহরণ। আর এই প্রক্রিয়াটি কিন্তু জারণের ফলেই সংঘটিত হয়। তো এখানে সঠিক অ্যান্সার 2 নম্বর অপশন, কালো। মরিচিকার রং কেমন হয়? রূপার গায়ে খোলা অবস্থায় রাখলে কালো রঙের উৎপন্ন হয় মরিচিকা বললাম, মরিচা। পরবর্তী কোশ্চেন দেখে নেব। কে পর্যবেক্ষণ করেছেন যে পরমাণুর মধ্যে বৃহৎ মাপের একটি শূন্যস্থান থাকতে হবে? তো এখানে সঠিক অ্যান্সার 4 নম্বর অপশন, রাদারফোর্ড। তো রাদারফোর্ড একটি পরীক্ষার সাহায্যে কিন্তু এটা পর্যবেক্ষণ করেন। পরীক্ষাটা কি? একটা বায়ুশূন্য স্থান, তার মধ্যে একটা সূক্ষ্ম ছিদ্র, সেই ছিদ্রের মধ্য দিয়ে তীব্র গতিসম্পন্ন কিছু আলফা কণাকে তিনি চালনা করে একটা সোনার পাতের উপর সেগুলোকে ফেলেন। তো এই পরীক্ষা তিনি করার পরে কিছু পর্যবেক্ষণ করেন এবং শেষ পর্যন্ত কিছু সিদ্ধান্তে আসেন। কি কি সিদ্ধান্ত? যেটাকে বলা হয় রাদারফোর্ডের পরমাণু মডেল। কি কি সিদ্ধান্তে তিনি আসেন? যে পরমাণুর যে নিউক্লিয়াস সেটা সর্বদা পজিটিভ তড়িৎগ্রস্ত, আর পরমাণু নিরেট নয়, মানে অধিকাংশ স্থান ফাঁকা। কারণ যে আলফা কণাগুলিকে তিনি সোনার পাতের উপর আঘাত করান সেগুলোর কিন্তু গতিপথের বিচ্যুতি ঘটে না, তিনি লক্ষ্য করেন। তো এর থেকে প্রমাণ করেন যে পরমাণুর বেশিরভাগ স্থানই ফাঁকা, অর্থাৎ পরমাণু নিরেট নয়। এছাড়া পরমাণু সামগ্রিকভাবে কিন্তু পরমাণু তড়িৎ নিরপেক্ষ, এটা তিনি প্রমাণ করেন। কারণ পরমাণুর কেন্দ্রের যে প্রোটন সংখ্যা এবং কেন্দ্রের বাইরের যে ইলেকট্রন সংখ্যা, তার সংখ্যা কিন্তু পরস্পর সমান হয়। তো এই কারণে তিনি এই সমস্ত ঘটনাগুলিকে কিন্তু পর্যবেক্ষণ করেন এবং শেষ পর্যন্ত সিদ্ধান্তে আসেন। তো এখানে সঠিক অ্যান্সার কোনটা হয়ে যাচ্ছে? কে পর্যবেক্ষণ করেছিলেন যে পরমাণুর মধ্যে বৃহৎ মাপের একটি শূন্যস্থান থাকতে হবে? বিজ্ঞানী রাদারফোর্ড, 4 নম্বর অপশন। পরবর্তী কোশ্চেন দেখে নেব। নিচের কোনটিতে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন জড়িত নয়? তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে 2 নম্বর অপশন, ক্যালাইডোস্কোপ। তো আমরা অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন সম্পর্কে কয়েকটি তথ্য দেখে নেব। যেমন অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন এটা কখন ঘটবে? অধিক আলোকীয় ঘনত্বের মাধ্যম থেকে কোনো আলোক রশ্মি যখন কম আলোকীয় ঘনত্বের মাধ্যমে গিয়ে পৌঁছাবে তখনই অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন ঘটবে। এর কিন্তু দুটো শর্ত আছে, যে এই শর্ত দুটো না মানলে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন ঘটবে না। কি কি শর্ত? আলোক রশ্মিকে ঘনতর মাধ্যম থেকে লঘুতর মাধ্যমে যেতে হবে, অর্থাৎ অধিক আলোকীয় ঘনত্বের মাধ্যম থেকে কম আলোকীয় ঘনত্বের মাধ্যমে যেতে হবে। এটা হচ্ছে 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট কি বলছে? ঘনতর মাধ্যমে আপাতন কোণকে কিন্তু মাধ্যম দুটির সংকট কোণের চেয়ে বড় হতে হবে, অর্থাৎ আপাতন কোণের মান সংকট কোণের চেয়ে বড় হতে হবে। আপাতন কোণ আমরা কি জানি? I, আর সংকট কোণ IC। আপাতন কোণের মানকে বড় হতে হবে, অর্থাৎ 90 ডিগ্রির কিন্তু বড় হতে হবে, IC। আর এই অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনে
কিন্তু যে আলোটা গিয়ে পৌঁছায় লঘু মাধ্যমে অর্থাৎ কম ঘনত্বের মাধ্যমে, সেখানে কিন্তু আলোর কোনো অংশই শোষিত হয় না, সবটুকুই কিন্তু প্রতিফলিত হয়ে যায়। তো এই কারণে একে কিন্তু পূর্ণ প্রতিফলন বলা হচ্ছে, পূর্ণ কথাটি কিন্তু যুক্ত করা হচ্ছে এই কারণে। তো এর কয়েকটি উদাহরণ, যেমন জলের মধ্যে বায়ু বা কোনো গ্যাসের বুদবুদকে চকচকে দেখায় এই অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের কারণে। হীরাকে খুব উজ্জ্বল দেখায়, এখানে দেখতে পাচ্ছি হীরার ঝিকমিকি। মরুভূমিতে মরীচিকা সৃষ্টি হয় এই অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের কারণে। এছাড়া যে 4 নম্বর অপশনটি আছে সেটাও অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের উদাহরণ কি, অপটিক্যাল ফাইবারে আলোক রশ্মির সম্প্রচার কিন্তু অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের উদাহরণ। তো এখানে সঠিক অ্যান্সার কোনটা হয়ে যাচ্ছে, 2 নম্বর অপশন, জড়িত নয় কালাইডোস্কোপের সাথে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন। পরবর্তী কোশ্চেন দেখে নেব। তো আমার একটা কোশ্চেন অ্যাড করতে ভুল হয়ে গেছে, তো আমি 1 সেকেন্ড ভিডিওটা পজ করে একটু অ্যাড করে নিই। হ্যাঁ, কি বলছে কোশ্চেন, নিম্নলিখিত বিকল্পগুলির মধ্যে কোনটি একটি আইসোটোন যুগল। তো এখানে কিন্তু সঠিক অ্যান্সার হয়ে যাবে 2 নম্বর অপশন, C13 N14 7। আমরা ফার্স্টে দেখে নেব আইসোটোন। আইসোটোন কাকে বলে? তো আইসোটোন কাকে বলে, যেসব মৌলের পরমাণুর নিউট্রন সংখ্যা সমান এবং ভর সংখ্যা বা পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা, পারমাণবিক সংখ্যার প্রোটন সংখ্যা সেম হয়, এগুলো আলাদা, তাদের কিন্তু বলা হয় আইসোটোন। তো এটা মনে রাখার একটা সহজ উপায়, যেমন আইসোটোন এর শেষ অক্ষর এন আর নিউট্রন এর ফার্স্ট অক্ষর এন, এই দুটো কিন্তু সমান হবে। তো নিউটন সংখ্যা সমান হবে, পারমাণবিক সংখ্যা বা ভর সংখ্যা আলাদা হবে আইসোটোনের ক্ষেত্রে। তো এখানে যে অপশনটা দেখতে পাচ্ছি 2 নম্বর অপশন C13 এখানে C13 এখানে প্রোটন সংখ্যা কত বা পারমাণবিক সংখ্যা কত, 6, ভর সংখ্যা কত, 13, আর ভর সংখ্যা ইকুয়াল টু আমরা কি জানি, প্রোটন সংখ্যা প্লাস নিউটন সংখ্যা, প্রোটন সংখ্যা প্লাস নিউটন সংখ্যা ইকুয়াল টু ভর সংখ্যা জেড। তো এটা ইকুয়াল টু কত, জেড। তো এখান থেকে আমরা নিউটন সংখ্যা কিভাবে বার করব, নিউটন সংখ্যা মানে জেড মাইনাস পি করলেই বেরিয়ে যাবে। জেড আমরা কি ধরেছিলাম, ভর সংখ্যা, তার মানে 13, মাইনাস পি কি ধরেছিলাম, প্রোটন সংখ্যা 6, তাহলে 13 মাইনাস 6 কত হবে, 7। এখানে নিউটন সংখ্যা কত হচ্ছে, 7। এরপরে যেটা আছে N14 7, এখানে N14 7 এখানে প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা ইকুয়াল টু কত, 7, ভর সংখ্যা ইকুয়াল টু কত, ভর সংখ্যা আমরা ধরেছিলাম জেড 14। তাহলে আমরা বার করব নিউটন সংখ্যা। নিউটন সংখ্যা জেড মানে আবার কি জানি, পি প্লাস এন, মানে প্রোটন সংখ্যা প্লাস নিউটন সংখ্যা, তাহলে জেড মাইনাস পি করলে আমরা নিউটন সংখ্যা পেয়ে যাব 14 মাইনাস 7 কত হয়, 7। তো আমরা দেখতে পাচ্ছি এখানে দুটোর ক্ষেত্রে কিন্তু নিউটন সংখ্যা 7 হচ্ছে, এটা নয়, সরি, এই যে দুটো ক্ষেত্রে কিন্তু নিউটন সংখ্যা সেম হচ্ছে। তো এটাই হবে আইসোটোন, কারণ আইসোটোনের ক্ষেত্রে নিউটন সংখ্যা সমান হয়, ভর সংখ্যা আর পারমাণবিক সংখ্যা আলাদা হয়। তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে 2 নম্বর অপশন। তো পরবর্তী কোশ্চেনে চলে যাব। পরের যে কোশ্চেনটা আছে সেটা কিন্তু ফিজিক্সের উপর থেকে ম্যাথ প্রবলেম। তো দেখে নি কি বলছে, একটি বাইক স্থিতাবস্থা থেকে যাত্রা শুরু করে এবং ধ্রুবক ত্বরণ নিয়ে পাহাড়ের ঢাল ধরে নিচে নেমে আসে। এটি 20 সেকেন্ডে 300 মিটার দূরত্ব অতিক্রম করে। বাইকটির ত্বরণ গণনা করুন। এর ভর যদি 200 কেজি হয় তবে এর উপর ক্রিয়াশীল বল নির্ণয় করুন। তো আমরা কি দেখতে পাচ্ছি, বাইকটি স্থিতাবস্থা থেকে যাত্রা শুরু করছে, অর্থাৎ প্রাথমিক যে গতিবেগ সেটা 0, প্রাথমিক গতিবেগ আমরা ধরে নিচ্ছি ইউ, সেটা কত, 0। আর কত সময় অতিক্রম করছে, 300 মিটার দূরত্ব কত সময়ে, 20 সেকেন্ডে। তো এখানে সময় টি ইকুয়াল টু কত, 20 এত সেকেন্ড। আর অতিক্রান্ত দূরত্ব কত, 300 মিটার অতিক্রান্ত দূরত্ব, এস ইকুয়াল টু কত দেওয়া আছে, 300 মিটার। এখন আমরা গতির সূত্র অনুসারে কি জানি, এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার।
তো ইউ ইকাল টু কত 0, তার মানে এই পার্টটা কত হয়ে যাবে 0 হয়ে যাবে। তাহলে থাকবে কত হাফ এ টি স্কোয়ার। এখন মান বসিয়ে দিলেই আমরা কিন্তু ত্বরণ এ মানে কি এখানে বলা হয়নি, ত্বরণ আমরা কিন্তু ধরেছি এর মান পেয়ে যাব। তো এখান থেকে এ মানে আমরা কত ধরেছি ত্বরণ, তাহলে এস এর মান কত 300 হাফ ইন্টু এ ইন্টু টি এর মান কত 20 টি স্কোয়ার। তো 0 0 কাটছে, একটা 2 2 কাটছে, তার মানে এ ইকুয়াল টু কত 3/2। 3/2 মানে কত 1.5 এত মিটার পার সেকেন্ড স্কোয়ার। তো ত্বরণের মান কত বার করলাম আমরা 1.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তো এখানে কিন্তু আমরা অলরেডি অ্যান্সার পেয়ে গেছি কত 3 নম্বর অপশন 1.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার 300 নিউটন। তো আরেকটা বার করার আমাদের দরকার পড়বে না, কিন্তু যেহেতু আমরা শিখছি তো পরীক্ষার সময় আমরা এটা অ্যাপ্লাই করলেই চলবে, কিন্তু যেহেতু আমরা শিখছি এখন তো সেই কারণেই বল কিভাবে বার করব সেটা আমরা দেখে নেব। প্রযুক্ত বল এর সংজ্ঞা কি ভর ইন্টু ত্বরণ। প্রযুক্ত বলের সংজ্ঞা কি এফ ইকুয়াল টু এম ইন্টু এ। নিউটনের দ্বিতীয় গতিসূত্র থেকে এটা জানি আমরা। তো এম এর মান কত দেওয়া আছে 200 কেজি 200, আর এ মানে 1.5। তো এটাকে ক্যালকুলেশন করলে আমরা কত পেয়ে যাব 300 নিউটন। তো এখানে সঠিক অ্যান্সার কিন্তু আমরা আগেই পেয়ে গেছি 3 নম্বর অপশন। পরবর্তী কোশ্চেনে চলে যাব। কি বলছে 10 কেজি ভর বিশিষ্ট একটি বস্তু 20 মিটার পার সেকেন্ড সম গতিতে একটি ঘর্ষণহীন অনুভূমিক পৃষ্ঠে চলমান। একই সরল রৈখিক অভিমুখে একই গতিতে চলতে বস্তুটির উপর প্রযুক্ত বলের পরিমাণটি নির্ণয় করো। তো এখানে আমরা কি দেখতে পাচ্ছি ঘর্ষণহীন অনুভূমিক পৃষ্ঠ বা তল। তো ঘর্ষণহীন এর অর্থ হচ্ছে বস্তুটির উপর কোনো রকম ঘর্ষণজনিত বাধা বা বল ক্রিয়া করবে না। তো এটি সমগতিতে চলতে থাকবে, অর্থাৎ ধ্রুবক বেগেই চলতে থাকবে। তাহলে এটা যদি হয় তাহলে ত্বরণ ইকুয়াল টু কত হবে 0। এর অর্থ কি ত্বরণ ইকুয়াল টু কিন্তু 0। আর আমরা একটু আগে কি দেখলাম নিউটনের দ্বিতীয় গতিসূত্র অনুসারে আমরা কি জানি বল ইকুয়াল টু এম ইন্টু এ। এম এর মান কত দেওয়া আছে 10 কেজি ভর ইন্টু এর মান কত 0, তাহলে এটা কত হবে 0 নিউটন। তো সঠিক অ্যান্সার হয়ে যাবে 4 নম্বর অপশন 0 নিউটন। পরবর্তী কোশ্চেন দেখে নেব। কি বলছে একটি অটোরিকশা চালক তার সামনে এক ব্যক্তিকে 70 মিটার দূরত্বে দেখেন। ব্যক্তিটি 30 সেকেন্ড পরে 110 মিটার পিছিয়ে যান। অর্থাৎ এখানে যদি অটো চালক থাকে, এখানে যদি একটা ব্যক্তি থাকে তো 70 মিটার এবং 30 সেকেন্ড পরে তিনি আরও 110 মিটার পিছিয়ে যান। তো টোটাল দূরত্ব আমরা নির্ণয় করব কত 180। এরপর কি বলছে অটোরিকশার গতিবেগ 28 কিমি পার ঘন্টা যদি হয় ব্যক্তির গতিবেগ কত। তো এখানে ব্যক্তির গতিবেগ নির্ণয় করতে গেলে কিন্তু আমাদের আপেক্ষিক গতিবেগ নির্ণয় করতে হবে। আপেক্ষিক গতিবেগের সূত্র কি মোট দূরত্ব, গতিবেগ ইকুয়াল টু আমরা কি জানি দূরত্ব বাই সময়। তো আপেক্ষিক গতিবেগ ইকুয়াল টু মোট দূরত্ব বাই মোট সময়। মোট দূরত্ব কত 180, আপেক্ষিক গতিবেগ। তো আপেক্ষিক গতিবেগকে কিন্তু আমি ভি ধরে নিচ্ছি। মোট দূরত্ব বাই মোট সময়, মোট দূরত্ব 180 আর মোট সময় কত সেকেন্ড ছিল 30। তো এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তো পাবো কত 18/3। তো অ্যান্সার এখানে আসবে কত 6 এত মিটার পার সেকেন্ড। কিন্তু আমাদের কিমি পার ঘন্টা আছে, তো ভি ধরেছিলাম আপেক্ষিক গতিবেগ, লিখেই দিই পাশে কি ধরেছি আপেক্ষিক গতিবেগ। তো আপেক্ষিক গতিবেগ ভি ইকুয়াল টু কিমি পার ঘন্টা করব 6 ইন্টু 18/5। তো এটাকে ক্যালকুলেশন করলে আমরা পাবো 21.6 এত কিলোমিটার পার ঘন্টা। তো এখন অটোরিকশার গতিবেগ কত দেওয়া আছে 28 কিমি পার
ঘন্টা। অটো রিক্সার যে গতিবেগ সেটা আমরা ধরে নিচ্ছি v1 এবং ব্যক্তির গতিবেগ সেটাকে ধরে নিচ্ছি v2। তাহলে আমরা এখন বার করব v2 এর মান। এটা একটু ক্লিয়ার করে নিলাম। তো এখন আমরা জানি আপেক্ষিক গতিবেগ ইকুয়াল টু অটোরিকশার গতিবেগ মাইনাস ব্যক্তির গতিবেগ, অর্থাৎ ভি ইকুয়াল টু v1 মাইনাস v2। v2-র মান বার করতে গেলে কি করব, v1 মাইনাস v1 এর মান কত 28 মাইনাস 21.6, কত 21.6। তো 28 থেকে 21.6 বাদ দিলে কত থাকে 6.4 এত কিলোমিটার পার আওয়ার। তো সঠিক অ্যান্সার 4 নম্বর অপশন 6.4 কিমি পার ঘন্টা। পরবর্তী কোশ্চেন দেখে নেব। 400 কেজি ভরের একটি বস্তুর বেগ 5 মিটার পার সেকেন্ড থেকে সমত্বরণে 8 সেকেন্ডে 8 মিটার পার সেকেন্ড বেগে উত্তীর্ণ হলে প্রাথমিক ভরবেগ ইকুয়াল টু আমরা কি জানি এম ইন্টু বস্তুর ভর ইন্টু বেগ, ইউ ধরে নিলাম প্রাথমিক বেগ, এবং বস্তুটির উপর প্রযুক্ত বলের রাশিমালা। তো এখানে প্রাথমিক বেগ আমরা ধরে নিয়েছি কত ইউ, 5 মিটার পার সেকেন্ড বেগ থেকে 8 মিটার পার সেকেন্ডে পৌঁছাচ্ছে। তো প্রাথমিক বেগ কত ছিল 5 মিটার পার সেকেন্ড। অন্তিম বেগ ধরে নিচ্ছি ভি, কত মিটার পার সেকেন্ডে যাচ্ছে 8 মিটার পার সেকেন্ড, অর্থাৎ এটাই হচ্ছে অন্তিম বেগ। আর সময় কত দেওয়া আছে সমত্বরণে 8 সেকেন্ড, অর্থাৎ ত্বরণের মাধ্যমে কিন্তু বেগ বৃদ্ধি পাচ্ছে 8 সেকেন্ড। তাহলে টি ইকুয়াল টু কত 8 সেকেন্ড। আর বস্তুর ভর কত দেওয়া আছে 400, তার মানে এম ইকুয়াল টু কত 400 কেজি। তো এখানে তাহলে আমরা ফার্স্ট কোশ্চেনের অ্যান্সার বার করে ফেলি। প্রাথমিক ভরবেগ এম ইন্টু ইউ, এম মানে কত 400 আর ইউ মানে কত, ইউ মানে 5। তাহলে এখানে আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে 2000। তো 2000 কিলোমিটার মিটার পার সেকেন্ড। তো এখানে কিন্তু আমরা অ্যান্সার অলরেডি পেয়ে যাচ্ছি 4 নম্বর অপশন, কিন্তু আমরা প্রযুক্ত বলের মাত্রাটা একবার নির্ণয় করে ফেলব। তো বস্তুটির উপর কি পরিমাণ বল প্রযুক্ত হবে, সূত্রটা কি আসবে এখানে করি, এফ ইকুয়াল টু এম ভি মাইনাস এম ইউ বাই টি। যেহেতু আমাদের সময় টিটা দেওয়া আছে, আমরা ত্বরণ জানি না, সেই কারণে আমরা এই সূত্র অ্যাপ্লাই করছি। তো এখান থেকে আমরা কিন্তু মান নির্ণয় করলেই এফ এর মানটা পেয়ে যাব। তো একটু জায়গাটা ক্লিয়ার করে দিলাম। আমাদের কিন্তু 2000 বেরিয়ে গেছে প্রাথমিক ভরবেগ, এটা কত বেরিয়েছে 2000 কেজি মিটার পার সেকেন্ড। এরপর আমরা মান বসাবো, এম কমন নিচ্ছি, ইউ মাইনাস ভি বাই টি। এম মানে কত 2000 আর ইউ মানে কত, সরি এটা ভি মাইনাস ইউ, ভি মানে কত 8 মাইনাস কত 5, টি মানে 8। তো এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি আমরা পাবো 150 নিউটন। তো এখানে আমরা অলরেডি আগে অ্যান্সার পেয়ে গেছি কত 200 কেজি মিটার পার সেকেন্ড, আর কত পরিমাণ বল প্রযুক্ত হবে 150 নিউটন বল। তো বন্ধুরা এটাই ছিল কিন্তু আমাদের আজকে শেষ কোশ্চেন। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে ভিডিওটিকে একটা লাইক করবেন, এবং এই ধরনের ভিডিও আরও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, ঠিক সময়ে আপডেট পৌঁছে যাবে। তো পরবর্তী ভিডিওতে আমাদের আবার দেখা হচ্ছে। থ্যাংক ইউ, গুড বাই।